ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন, এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যেন নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে, সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয়। তবে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পণ্যবোঝাই ট্রাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত, একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ। কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি, কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি জানেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য, যাদেরকে আমরা সেভেন সিস্টার বলে ভালোবাসি, সেই অঞ্চল গোটা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে একটি মাত্র সরু করিডর দিয়ে যুক্ত। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডর, যার নাম শিলিগুড়ি করিডর, সামরিক পরিভাষায় যাকে বলা হয় চিকেন নেক। যে চিকেন নেক হলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে দুর্বল স্ট্র্যাটেজিক লাইফলাইন, আর যেটাকেই টার্গেট করে রেখেছে চীন, বাংলাদেশ, এমনকি আমাদের নিজেদের দেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী শক্তিরা। এখন ভাবুন, যদি এই করিডোরটা কোনো রকম ভাবে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগটা তো একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। সেনাবাহিনী যাতায়াত থেমে যাবে, উত্তর পূর্ব ভারতের রসদ এবং সংযুক্তি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভাববেন না এটা কল্পনা, এটা এমন একটা আতঙ্ক যার জন্য সদা সর্বদা অ্যালার্ট হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনী, ভারতের বিদেশ মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, এমনকি দেশের গোটা নিরাপত্তা মহল। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিশ্লেষণ করে দেখব যে কেন দেশভাগের সময় আমাদের কিছু নেতার রাজনৈতিক অপরিপক্কতা এই করিডোরকে এমন ভয়ঙ্কর ভাবে শুরু করে রেখেছিল। চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বাক্যে রীতিমতো ভূমিকম্প নাড়া দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইন্ডিয়ান যত অ্যানালিটিক্স রয়েছেন তাদের সবার ভেতরে। সবাই একযোগে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। এর পেছনের কারণ কি এবং কি কি হতে পারে, এই সব নিয়ে চুলছেরা বিশ্লেষণ তারা করে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে ভারতবাসীকে পরিস্থিতি এতটাই নাজুক করে দেখানো হয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরে S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত এতটা ভয় কেন পেয়েছে, এর পেছনের কারণ কি? বাংলাদেশকে ঘিরে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের পেছনের রহস্য কি? জিওপলিটিক্যাল গেম প্ল্যানে বে অফ বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওশনে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পরও তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে? কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্ল্যানে? বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয়, তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক কি ধরনের বিপদ ডেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেইন করা হবে আজকের ভিডিওতে। সাথে এটাও জানবেন বাংলাদেশের বগলদাবায় ভারতকে রেখে চায়নাকে নিয়ে এগোনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামী দিনগুলোতে এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতকে চরম উচিত শিক্ষা দিতে সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল করল বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে নতুন অ্যাকশনে ডক্টর ইউনূস। এবার সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের নদী, সমুদ্র এবং স্থলপথ বন্ধ। ডক্টর ইউনূসের বুদ্ধির কাছে হেরে গিয়ে দিশেহারা নরেন্দ্র মোদী। এদিকে চীনের সাথে বাংলাদেশের নতুন চুক্তি, যে কোনো সময় ভারতের শিলিগুড়ি দখলে নেওয়ার হুমকি দিল চীন। মোদীর না খা কেড়ে নিল বাংলাদেশ ও চীন। ভারতকে চরম উচিত শিক্ষা দিতে ডক্টর ইউনূসের নতুন অ্যাকশন, সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক চালে ভারতের ধরাশায়ী হবার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন, এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যেন নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে,
সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয়। তবে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পণ্যবোঝাই ট্রাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত, একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ। কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। এবার থেকে আর ভারতের কোনো বন্দরে শুল্ক কেন্দ্রকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সদ্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর বেশ চাপে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। কেননা বাংলাদেশ এতদিন ইউরোপ বা অন্য কোনো দেশে জিনিসপত্র রপ্তানি করার জন্য ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করত, কিন্তু বর্তমানে ভারত ঠিক করেছে যে তার সীমানার উপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশে। কি করে তারা এবার অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তা ভেবে কুল কিনারা করতে পারছে না। এই বিষয়ে প্রথম আলো সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপল কাস্টমস তৈরি পোশাক বোঝাই 4টি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার সুবিধা দিতে 2020 সালের 29 জুন আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক 3টি প্রতিষ্ঠান 4টি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে। ট্রানজিট নিয়ে ওই পণ্য কলকাতা দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতে পেট্রোপল কাস্টমস থেকে ট্রাকগুলো প্রবেশের অনুমতি পায়নি। এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে। প্রথম আলো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেনাপোলে এই পণ্যের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ছিল পদ্মা ট্রেডিং। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক অনিক আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভারত সরকারের ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করেছে। এর আগেই ট্রাক বোঝাই এসব পণ্য বেনাপোল বন্দরে চলে আসে। প্রথমত, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের নয়, উল্টো ভারত নিজেরই লোকসান করেছে। বাংলাদেশের পণ্য ভারত হয়ে রপ্তানির ফলে ভারত বিপুল পরিমাণে রাজস্ব আয় করত। বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে তারা নিজেদের পকেট নিজেরাই কেটে ফেলেছে। ইতিমধ্যে বাংলাদেশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য পাঠাবে ঢাকা ও সিলেট এয়ারপোর্টকে ব্যবহার করে। এখানেই শেষ নয়, ভারতকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। সেভেন সিস্টার্সের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হবে কিনা এ নিয়ে ভাবনা শুরু হয়েছে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য হলেও সেভেন সিস্টার্সকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। 3rd টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছেন। ঢাকাকে এফিশিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করবো যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোনালী আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিংক ইটস নেসেসারি। যে কথা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোন বাংলাদেশী যদি দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দিবে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে 3100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি।
সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সম্মেলনের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ ছিল 2,50,00,000 টাকা, খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা বরাদ্দের 42% কম। আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য, উনি সাথে সাথে রাজি হলেন এবং আমরা সবসময় এই দেশের ধর্ম, বর্ণ, গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করতে চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বাক্যে রীতিমতো ভূমিকম্প নাড়া দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইন্ডিয়ান যত অ্যানালিটিক্স রয়েছেন তাদের সবার ভেতরে। সবাই একযোগে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। এর পেছনের কারণ কি এবং কি কি হতে পারে, এই সব নিয়ে চুলছেরা বিশ্লেষণ তারা করে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে ভারতবাসীকে পরিস্থিতি এতটাই নাজুক করে দেখানো হয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরে S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত এতটা ভয় কেন পেয়েছে, এর পেছনের কারণ কি? বাংলাদেশকে ঘিরে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের পেছনের রহস্য কি? জিওপলিটিক্যাল গেম প্ল্যানে বে অফ বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওশনে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পরও তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে? কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্ল্যানে? বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয় তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক কি ধরনের বিপদ ডেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেইন করা হবে আজকের ভিডিওতে। সাথে এটাও জানবেন বাংলাদেশের বগলদাবায় ভারতকে রেখে চায়নাকে নিয়ে এগোনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামী দিনগুলোতে এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চায়নার মানচিত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে এবং আমরা সবাই জানি সেভেন সিস্টার কোথায় অবস্থান করে যাচ্ছে এবং তাদের লিমিটেশন কি এবং ক্যানিভা ডক্টর ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। কিন্তু কথাটা যখন তিনি চায়নাকে সাথে নিয়ে বলেছেন তখনই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং এর পেছনের কারণটা সত্যিকার অর্থে ইন্টারেস্টিং। ভিডিওর বিশাল বিশ্লেষণে যাওয়ার আগে আপনি এইটুকু মাথায় রাখেন, বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চায়নাকে দেওয়ার পথে রয়েছে এবং সেই তিস্তা প্রজেক্ট মূলত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থান করছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে চায়না এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মালামাল এক্সপোর্ট করে থাকে মূলত চায়না। গত 2024 সালে চায়না এক্সপোর্ট করেছে সব মিলিয়ে $3.58 ট্রিলিয়ন পণ্য এবং সেবা। চায়নার উৎপাদিত এসব পণ্যগুলো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য তাদের যে সি রুট ব্যবহার করতে হয় সেটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হয়ে ইন্টারন্যাশনাল এই সি রুটগুলো ব্যবহার করার মাধ্যমে, যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মূলত ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশান। ওয়ার্ল্ড ট্রেড রুটের বড় দুই নাভি মূলত হচ্ছে এই দুইটা বিশাল ওশান। ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশানকে যদি আলাদা আলাদা বিশ্লেষণ করতে যাই তবে এটা বলতে হবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান হয়ে তারা মালামাল পরিবহন করে থাকে মূলত আমেরিকা, রাশিয়া, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং অস্ট্রেলিয়া সহ ওই অঞ্চলে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোর মধ্যে। এর বাইরে যদি আপনি শুধুমাত্র ইন্ডিয়ান ওশানের দিকে এসে তাকান তাহলে সারা পৃথিবীটাই মূলত এখানে আটকে আছে। ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক ব্যবসা যেমন সাউথ এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে। আলটিমেটলি ইন্ডিয়ান ওশান হচ্ছে মূলত চায়নার জন্য ট্রেড রুটের নাভি। আনফর্চুনেটলি অনেক কারণেই সেখানে বিশাল সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে এশিয়া প্যাসিফিক ওশান হয়ে যাতায়াত করাতে চায়না তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা। সাউথ চায়না সি হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করার জন্য দুইটা পথ রয়েছে, যার প্রথম এবং সবচেয়ে সহজ পথটাই হচ্ছে মালাক্কা স্ট্রেট। যে মালাক্কা স্ট্রেটে প্রবেশদ্বারের পুরো পথটার সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত সিঙ্গাপুরের হাতে। সেই সিঙ্গাপুরকে সহজভাবে শতভাগ নিয়ন্ত্রণ করে মূলত আমেরিকা, যার জন্য এই পথ ব্যবহার আগামীর দিনগুলোতে চায়নার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঠিক একইভাবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট, যে পথের নিয়ন্ত্রণেও মূলত রয়েছে আমেরিকা। ইনফ্যাক্ট আমেরিকা এই দুইটা পথে বিভিন্ন ধরনের সাবমেরিন সার্ভাইলেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছে, যার ফলে চাইনিজ কোনো সাবমেরিন যখন এই পথ দিয়ে ইন্ডিয়ান ওশানে আসতে চায় আসার আগেই মূলত আমেরিকা জেনে যায়। এবং একইভাবে এই দুইটা পথেই মূলত চায়নার জন্য শত শত ভ্যারিয়ার তৈরি করে রেখেছে আমেরিকা। এই দুইটা ন্যারো পয়েন্ট বাদ দিয়ে যদি আরো তাকান তাহলে আপনি ইন্ডিয়ান ওশানের ঠিক এখানে খুঁজে পাবেন আন্দামান নিকোবর আইল্যান্ড, যে আইল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ মূলত ইন্ডিয়ার হাতে। অদূর ভবিষ্যতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ইন্ডিয়া আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে চায়নার জন্য ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে এবং এটা চায়নার বিজনেসের ক্ষেত্রে বিশাল একটা ডিজাস্টার ডেকে আনতে পারে। আর চায়নার জন্য সেই ডিজাস্টার ডেকে আনতেই মূলত এখানে প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে কোয়াডস মিলিটারি এলাই, যে মিলিটারি এলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মূলত ইন্ডিয়া। শুধুমাত্র কোয়াডটাকে যদি আপনি ক্লিয়ারলি তাকান তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চলছে। মূলত জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, চার প্রান্তের এই চারটা দেশ মিলে মূলত এশিয়া প্যাসিফিক রিজনে মূলত দুইটা মহাসাগরকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, যার প্রথমটাই হচ্ছে এশিয়া প্যাসিফিক এবং পরেরটাই হচ্ছে ইন্ডিয়ান ওশান। এবং এই দুইটা মহাসাগরকে সবচেয়ে বেশি
ট্রেড রুট মূলত চায়নার জন্য উন্মুক্ত এবং চায়না এই দুইটা ট্রেড রুট ছাড়া লিটারালি পুরো বিকল। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে, ঠিক একইভাবে এখানে কোয়াড তৈরি করে চায়নাকে আটকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে এই চারটা দেশ। সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন কোয়াডে যোগ হয়েও যেতে পারে। এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত 35টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য, ঠিক একইভাবে চায়নাকে যুদ্ধ করতে হবে পুরো একটা বিশাল ফোর্সের বিরুদ্ধে, যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান দুটোকেই ব্লক করে দিতে পারে এই 3টা ন্যারো পয়েন্টের মাধ্যমে। ফলাফল মালাক্কা স্টেট, সুন্দা স্টেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয়, তাদের জন্য দুইটা মাত্র অপশন রয়েছে, যার প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান। এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান, তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সবকিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে, যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স। সেই ইউনান প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায়, তাহলে এখানে দূরত্ব মাত্র 500 কিলোমিটার। খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন, যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই। এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিসিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন। কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চায়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, চায়নার আরো একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক, যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত। তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে কোনো একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে 2500 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের বেশি পথ। আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা, যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায়। চায়নার সাউথ অঞ্চল থেকে সেই সুবিধাটা অনেক আগে থেকে রয়েছে এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড। চায়না তাদের এই দুর্বলতা দূর করার জন্য এবং নর্দার্ন অঞ্চলগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে, সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট। সেই জায়গায় শুধুমাত্র তিব্বতের দিকে যদি তাকান, তিব্বতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না। 3.5 থেকে 4000 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে হয় তিব্বত জিনজিয়াং এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে। কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলা পোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয়, তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে 550 কিলোমিটার, যা চায়নাকে বে অফ বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয়, ঠিক একইভাবে চায়নার আনুপাতিকারে মেইনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ওশান এরিয়াতে রিচ করা আরো বেশি সহজ করে দেয়। আরো যদি ক্লিয়ার করে বলতে চাই, চায়নার জন্য সত্যিকার অর্থে দ্বিতীয় কোনো অপশনই নেই। ইন্ডিয়াকে বাদ দিলে চায়নার জন্য শুধুমাত্র দুইটা অপশন রয়েছে, যার দুইটা অপশনের প্রথমটাই হচ্ছে পাকিস্তান এবং পরেরটাই হচ্ছে বাংলাদেশ, যেখানে আপনি অলরেডি জানেন পাকিস্তানের গোয়ার্দার পোর্ট এই মুহূর্তে চায়না নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং সেখান দিয়ে অলরেডি তারা ট্রেড চালিয়ে যাচ্ছে এবং গোয়ার্দার কারণেই মূলত চায়নার কাছে পাকিস্তানের এত বেশি গুরুত্ব। ঠিক একইভাবে বাংলাদেশে মংলা, চট্টগ্রাম এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টের জন্যই মূলত বাংলাদেশের গুরুত্ব চায়নার কাছে এত বেশি বেড়েছে। আগামীর দিনগুলোতে চায়না মূলত এই রুট ব্যবহার করে তার ট্রেড এখানে বাস্তবায়ন করতে চায় এবং আজকের দিনে যে বাংলাদেশকে চায়না এত বেশি গুরুত্ব দিচ্ছে তার পেছনের কারণ মূলত এটাই। চায়নার মেগা প্ল্যানের অন্যতম বড় পার্ট জুড়ে যত কিছু রয়েছে তার শুরুটা মূলত সেই তিস্তা প্রজেক্ট কেন্দ্রিক। চায়না যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায়, তবে তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে মংলা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন সুবিধা তৈরি করার প্ল্যান তাদের হাতে রয়েছে, সেটা তারা খুব সহজেই করে ফেলবে। এবং আপনি অলরেডি জানেন বাংলাদেশ মংলা পোর্ট থেকে ইন্ডিয়াকে কিকড আউট করে মূলত চায়নাকে সেখানে দিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মধ্যখানে যে শিলিগুড়ি করিডোর রয়েছে সেটার নিয়ন্ত্রণ তো আর বাংলাদেশের কাছেও নেই, চায়নার কাছেও নেই, তাহলে কিভাবে তিস্তা প্রজেক্ট হয়ে তারা মংলা পর্যন্ত পৌঁছাবে? এর সমাধান হিসেবে দুইটা অপশন রয়েছে, যার প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুল। জেনেভা কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা রুল রয়েছে, যেখানে মূলত দুই প্রান্তের দুইটা দেশ যদি তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যায় এবং মধ্যখানে তৃতীয় কোনো দেশ থাকে, তবে সেই দেশ তাদেরকে করিডোর দিতে বাধ্য থাকবে। এ ধরনের করিডোরের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে, যার অন্যতম প্রধান একটি হচ্ছে রাশিয়া এবং বেলারুশ হয়ে রাশিয়ার কালিনিগ্রাদে যোগাযোগ স্থাপন করার জন্য একটা করিডোর প্রয়োজন হয়েছিল এবং সেই করিডোর দিতে বাধ্য হয়েছে লিথুয়ানিয়া, যার নাম হচ্ছে শাওয়ালকি করিডোর। সেই শাওয়ালকি করিডোরের মতোই মূলত শিলিগুড়ি করিডোর হতে যাচ্ছে বাংলাদেশ চায়না ট্রান্সপোর্ট রোডের এই অংশটা। কিন্তু দেশটা যখন ইন্ডিয়া, তখন আমরা খুব ভালো করে জানি গত 53 বছরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের ভালো কোনো করিডোর দিতে রাজি হয়নি, যার ফলে আমরা বিদ্যুৎ থেকে গ্যাস অন্যান্য কোনো কিছু আমদানি রপ্তানি করতে পারিনি এই দুটো দেশের সাথে। বিদ্যমান এই অবস্থায় দ্বিতীয় একমাত্র অপশন হচ্ছে পুরো করিডোর ক্যাপচার করা। চায়নার প্ল্যানে যে করিডোর ক্যাপচার অপশনটাও রয়েছে, সেটা আপনি ক্লিয়ারলি বুঝবেন যখন আপনি দেখবেন চায়না ইন্টারন্যাশনাল ম্যাপ যখন পাবলিশ করে, তখন ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে তারা সিকিমকে ইন্ডিয়ার পার্ট হিসেবে স্বীকার করে না, বরং সেটাকে চায়নার পার্ট হিসেবে স্বীকার করে ম্যাপ পাবলিশ করে, যার আলটিমেট মিনিংস হচ্ছে ইন্ডিয়া যদি সহজে এই করিডোর দিতে রাজি না হয়, তবে ইন্ডিয়ার কাছ থেকে জোরপূর্বক শিলিগুড়ি করিডোর সহ পুরো সিকিম তারা দখল করে নেবে। এদিকে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রবিবার এক ভিডিও
বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ 1432। বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনায় এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরে দুঃখ বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। ডক্টর ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনি বাংলার বছরকে ফসলি বছর হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্ম নিরপেক্ষ ঐক্যর চেতনার প্রতীক হয়ে উঠেছে। অধ্যাপক ইউনূস আরো বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই। 2024 সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এ সময় প্রধান উপদেষ্টা নববর্ষ উপলক্ষে গৃহীত সব উদ্যোগের সাফল্য কামনা করেন।